যাদের গল্প পড়ার চেয়েও গল্প শুনতে ভালো লাগে তাদের জন্য কিন্তু প্রফেসর শঙ্কর প্রত্যেকটা গল্পই ভালো। আর স্বর্ণপর্ণী গল্পটা কিন্তু আরও ভালো। ক্লাস নবম শ্রেণীর এটা তৃতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়ন বা শেষ পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি তোমরা এই গল্পটা খুব মন দিয়ে শোনো তাহলে আশা করছি তোমাদের বাংলার যে কোনো প্রশ্ন এখান থেকে আসলে নিজেরাই লিখতে পারবে, নোটসের উপর চাপ হবে না। তাই যারা আমার পরিবারের সদস্য আছো, আমার তো চেনই বাগিচার উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলা শিক্ষক, যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ আমার পরিবারের সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। কারণ আমি তোমাদের কথা দিয়েছি যে তোমাদের বার্ষিক পরীক্ষার আগে আমি লাস্ট মিনিট সাজেশন দেবো, মাধ্যমিক উচ্চতর পরীক্ষার্থী সেটা পাবে। আর এখন তোমরা আগে টেস্ট বিষয়গুলো ভালো করে মন দিয়ে শোনো এবং গ্রামার বা ব্যাকরণ অংশগুলো আমি খুঁটিয়ে তোমাদের কমপ্লিটভাবে আলোচনা করব। আজকে আসছি তোমাদের স্বর্ণপর্ণী গল্পের মূল বিষয়। দেখো তারিখটা 16ই জুন, শুরু করছি, একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। 16ই জুন আজ আমার জন্মদিন। লেখক বলছেন 16ই জুনটা তার জন্মদিন। হাতে বিশেষ কাজ নেই, সকাল থেকে টিপ টিপ বৃষ্টি পড়ছে। জানো একঘেয়েমি বৃষ্টি পড়লে কেমন বোরিং লাগে বাড়ির মধ্যে, এই অভিজ্ঞতা প্রায় প্রত্যেকেরই আছে। আমি বৈঠকখানা আমার প্রিয় আরামকেদারে বসে কড়িকাঠের দিকে চেয়ে আকাশ পাতাল ভাবছি। লেখকও তার বৈঠকখানা যেখানে উনি আড্ডা মারেন সেখানে তার প্রিয় যে আরামকেদারটা আছে সেখানে বসে বসে ওপরে কটা কড়িকাঠ আছে সেটা গুনছেন। একটা কথা আছে না যে নেই কাজ খই ভাজ, তাই তাই করছেন। বৃদ্ধ নিউটনকে বিড়াল, তাই তো? বৃদ্ধ নিউটন আমার পায়ের পাশে কুণ্ডলি পাকিয়ে বসে ঘুমোচ্ছে। ওর বয়স 24। নিউটনের বয়স কত? 24। বিড়াল সাধারণত 14-15 বছরই বাঁচে, যদিও কোনো কোনো ক্ষেত্রে হয়তো 20 বছর বেঁচেছে এমনও শোনা গেছে। 20 বছর বেশি কেউ বাঁচে না। আর নিউটন যে এত বছর বেঁচে আছে তার একমাত্র কারণ আমার তৈরি ওষুধ মার্জারিন। তাহলে মার্জারিন হচ্ছে এমন একটা ট্যাবলেট আয়ুর্বেদিক যেটা বয়সটা বাড়িয়ে দেওয়া যায়। নিউটনকে ছাড়া আসলে আমি যে কত একা হয়ে পড়ব সেটা ভেবে আমি অনেক গবেষণার পর আজ 10 বছর ধরে এই ওষুধটা তৈরি করছি। তোমরা জানো ব্যক্তিগত জীবনে অনেকেরই পেট বা পোষা থাকতেই পারে। তো এখন বলি এই বিড়াল কুকুর এটা পোষার একটা গুরুত্ব আছে। অনেকে ঘৃণ্য দৃষ্টি দেখে, আবার কেউ ভালোবাসার দৃষ্টিও দেখে। ভালোবাসলে পরে তোমার জীবনে যে একঘেয়েমি আছে দেখবে তোমার এখন দুঃখই নেই। যদি তুমি কোনো পেটকে ভালোবাসতে পারো এরা কোনো বেইমানি করে না। অনেক দুঃখ হতাশা যন্ত্রণার মাঝে একটি পোষা কুকুর বা বিড়াল যাকে তুমি ভালোবাসো না কেন সে তোমার সব দুঃখকে ভুলিয়ে দেবে। আর লেখক ভাবছেন এই মরে গেলে কি হবে, কারণ এদের আয়ু তো মানুষের চেয়ে অনেক কম, 20 বছর বেশি কেউই বাঁচে না। তার জন্য উনি মার্জারিন খেয়ে উনি অনেক দিন বাঁচিয়ে রেখেছেন। আমি বললাম আকাশ পাতাল ভাবছি আমি। আমরা কেউ মৃত্যুর কথা চিন্তা করি না। আসলে ভাবছি আমি এখন শুধু ভবিষ্যৎ না, ভাবছি পুরনো দিনের কথা। এই বয়সে যেটা স্বাভাবিক, একটু বয়স বাড়লে দিকে অনেক যারা বয়স্ক মানুষ আছেন, বিশেষ করে অবসরপ্রাপ্ত মানুষ যারা আছেন, তারা সববার জীবনে আসবে যে আমার সারা জীবন কী করলাম। 50-52 বছর আগে আমার লেখা বাবার চিঠিগুলো আমি কালি পড়ছিলাম। যখন 50-52 বছর আগে আমাকে লেখা বাবার চিঠি, বাবা আমাকে অনেক চিঠি লিখেছেন, তো সেই চিঠির কিছু বিষয় গতকাল পড়ছিলেন লেখক। সেগুলোর মধ্যে সেগুলো কথা ভেবে মনটা না আমার অনেক অতীত, মানে অনেক পুরনো দিনে চলে গেছে। নানা কারণে বেশ প্রসন্ন বোধ করছি, একটু মানে আনন্দ বোধ করছি। সাফল্যের স্বাদ আমি পেয়েছি জীবনে, তাতে সন্দেহ নেই। জীবনে সাফল্য পেলে আনন্দ আসবে প্রত্যেকেরই। কোনো ভারতীয় বিজ্ঞানী দেশে বিদেশে এত সম্মান পেয়েছে বলে তো মনে হয় না। লেখক বলছে তার জীবনে এত সম্মান হয়েছে সায়েন্টিস্ট হিসেবে অন্য কোনো মানুষের হয়েছে বলে মনে হয় না। আর আমার খ্যাতি প্রধান ইনভেন্টর বা আবিষ্কারক হিসেবে। আমি অনেক কিছু আবিষ্কার করেছি। ইনভেন্টর মানে যে আবিষ্কার করেন। তো আমার ইনভেন্টেশনের একটা তালিকা মনে মনে করেছিলাম, সারা জীবনে কি কি করেছি।
এটা তোমাকে হিসেব দিতে হবে শেষ জীবনে। প্রথম উনি যেটা করেছেন সেটা মিরাকিউরাল, যার বাংলা নাম সর্বরোগনাশক বড়ি। এটা আবিষ্কারের কৃতিত্ব কেন আমি একা দাবি করতে পারি না, আমি একা করতে পারি না সেটা পরে বলবো, কারণ তো আছে। কারণ মিরাকিউরালের পরে আমি যেটা আবিষ্কার করেছি সেটা অ্যানাইহিলেন্ট পিস্তল, এটা নিয়ে আলোচনা হবে। মিরাকিউরালের একটা অনেক বড় ঘটনা আছে, ওটা লেখক বলছেন আমার একার নয়, এর পিছনে অনেকের কিন্তু আশীর্বাদ আছে, ওটা পরে আলোচনা হবে। এখন তোমাদের সামনে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে অ্যানাইহিলেন্ট পিস্তল। আমার অ্যাডভেঞ্চার পূর্ণ জীবনে আমাদের অনেকেরই চরম বিপদের সংকটে পড়তে হয়েছে। দেখো, আমরা কেউ সুরক্ষিত না, কেউ সুরক্ষিত না। তোমরা ভাবছো আমরা খুব সুরক্ষিত, আমাদের ঘুরছি, কোনো সুরক্ষিত না, কোনো সুরক্ষাই নেই। যে কোনো মুহূর্তে আক্রান্ত মৃত্যু হতে পারে, আর সেগুলো আমি আর বলে সময় নষ্ট করছি না। কিন্তু আমরা আত্মরক্ষার উপায় বের করতে হবে। তো এটা বহুদিন চিন্তা লেখকের, যে এমন কিছু হোক আমাকে আক্রমণ করতে এলে আমি যেন ওকে একদম পুরো মমি করতে পারি, ওটা একটা স্ট্যাচু করে দিতে পারি, যাতে আমাকে আক্রমণ করতে না পারে। হত্যা করবো না, কিন্তু ও আমাকে আক্রমণ করতে পারবে না। এই চিন্তাটা কিন্তু অনেক দিন ধরে লেখক করেছেন। দেখো, এটা আজকেও কত প্রাসঙ্গিক আমাদের কাছে। আমরা নিশ্চয়ই ছেলেমেয়েদের এটা শেখাতে পারি যদি এরকম কোনো কিছু আবিষ্কার হয়। তো তুমি যদি এখন পিস্তল নিয়ে গুলি চালাও, তাহলে তোমার কিন্তু জেল হতে পারে, ফাঁসি হতে পারে, সেটাও করা যাবে না। তা আত্মরক্ষার জন্য একটা অস্ত্রের প্রয়োজন আছে, অথচ আমি রক্তপাত নিজেই সহ্য করতে পারি না। আমি পিস্তল করলাম, মার্ডার করলাম, রক্ত বেরোলো, আমি নিজেই আত্মহত্যা করবো, আমি নিজে মরে যাবো দেখে। তাই আমি এমন একটা পিস্তল বের করেছি যেটা শত্রুকে নিহত না করে নিশ্চিহ্ন করে, একদম পুরো ভ্যানিশ হয়ে যাবে, কেন ওকে দেখতে পাবো আমি। তাহলে এটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কাছে, যে একটা কেউ আক্রমণ করলে ভ্যানিশ করে দেবো, মার্ডার হলো না, আর চিহ্ন রইল না, এটা ঘটনা। কিন্তু অন্য কি করছে, যে আমাকে আক্রান্ত করছে তারই কোনো চিহ্ন থাকছে না। আমি আক্রান্ত, আমাকে কে আক্রমণ করলো সেটার চিহ্ন থাকছে না, প্রমাণ পাচ্ছি না। আমি এমন কিছু করতে হবে আমি নিশ্চিহ্ন করে দেবো যে আমাকে আক্রমণ করে, এটাই সবচেয়ে বেস্ট হওয়া দরকার। কারণ তার বেঁচে থাকার অধিকার নেই, যে আমাকে হত্যার পর্যায়ে নিয়ে আসছে, আমি তাকে পৃথিবী বিলুপ্ত করে, আমার বাঁচার অধিকার আছে, তারই বাঁচার অধিকার, শয়তান। এই চিন্তাটা কিন্তু লেখকের বহুদিন থেকে আসছে, আর এটা আসবে একদিন। এরপরে এলো এয়ার কন্ডিশনিং পিল। দেখো, খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কাছে। মাঝে মধ্যেই মনে হয় যে এর বাড়ি এসি আছে, ওর বাড়ি এসি আছে, আমার বাড়ি থাকলে বোধহয় ভালো হতো। এটা আশা স্বাভাবিক, মানে এই পৃথিবীতে কেন একজনের থাকবে একজনের থাকবে, আমরা সবাই মানুষ। কিন্তু দেখো, আমি নিশ্চিতভাবে বলতে পারি এসি থাকলেই সে সুখী নয়, কারণ সারাক্ষণ এসি থাকবে না, তাকে বাইরে বেরোতেই হবে, তখন ভীষণ কষ্ট হবে। তাহলে এমন কিছু করতে হবে যেটা বাইরে গেলেও তোমার কষ্ট না হয়। তুমি কি সবসময় ঘরটা ঢুকে বসে থাকবে, বাইরে কি বেরোতে হবে না? তাই এই চিন্তা করতে করতে লেখক এমন একটা ট্যাবলেট বের করলেন যেটা জিভের তলে রাখলে শরীর শীতকালে হবে গরম, আর গরমকালে ঠান্ডা হয়ে যাবে। কোনো ফ্যান দরকার নেই, কোনো এসি দরকার নেই, শুধু জিভে একটি ট্যাবলেট রাখো, শীতে হবে গরম, গরমে হবে শীত। কত ভালো বলো তো? তাহলে পরিবেশের পক্ষে এটা খুব সুটেবল। তারপর তোমাদের নিশ্চয়ই পড়াশোনার জীবনে মাঝে মাঝে মনে হয় না যে পড়ছি তো বড় ভুলে যাচ্ছি? এমন কিছু নেই যেটা একবার পড়লেই মুখস্থ থেকে যাবে। এই প্রশ্ন কিন্তু আমাকে অনেকেই করেছে। আমার ইউটিউব জার্নিতে আমি অনেকের মুখে শুনলাম, স্যার ভুলে যাচ্ছি, কী করব। আমার বিদ্যা বুদ্ধিতে এটুকুই বলি যে তোমরা প্ল্যানিং, ছবি ভাসো, ছবিটা কল্পনা করলে মনে গেঁথে যাবে বারবার ধরে, অন্ধের মতো পড়বে না। কিন্তু লেখক বলছেন না, এই যে অলিক কল্পনা, যে এমন কিছু ট্যাবলেট আছে কি যেটা এনার্জি চলে আসবে। কেউ ডাক্তারের কাছে কেউ বলে না তবে এমন কিছু আছে যেটা আমার পড়াশোনায় এনার্জি চলে আসবে, আমার বিরাট মুখস্থ হবে। এর উত্তর না। পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যা তোমাকে মুখস্থ করে দেবে বা তো এনার্জি বাড়িয়ে দেবে, বরং তুমি যেটা চাচ্ছ সেটাই বেড়ে যাবে। তুমি ঘুমোচ্ছ, আরও ঘুমোবে ট্যাবলেট খেলে।
তুমি উচ্ছৃঙ্খল, আরও উচ্ছৃঙ্খল হবে। তার মানে বুঝতে পারছো, ওষুধ খেয়ে তুমি যেটা চাচ্ছ সেটা হবে না, যেটা চাচ্ছ না সেটাই হবে। অতএব তোমাকে লেখক বলছেন ওই ট্যাবলেটটা দিলেই স্মৃতি ফিরে আসবে। অর্থাৎ একটা ট্যাবলেট খেলেই তুমি যত পুরনো পড়া করেছো সেকেন্ড বার আর পড়তে হবে না। তাই লুপ্ত স্মৃতি ফিরে আনার জন্য রিমেমব্রেন খেতে হবে। আচ্ছা, কাজের প্রতি অনেকে আছে যে আমার অনেক ঘুমোই, আমি ঘুমিয়ে সময় নষ্ট হয়ে যায়। তো কী করলে পরে আমরা ঘুমোই, মানে আমার শরীর ঘুমের চাহিদা আছে, দুর্বল আমি, কিছুটা কুড়েমিও আছে, আবার সবটাই নয়। এমন কি আছে যা আমার ঘুম পাবে না, ঘুমের চাহিদাটা মিটিয়ে দেবে? তার জন্য লেখক বের করেছেন সমনলিন, যেটি খেলে তোমাকে আর ঘুমোতে হবে না, তোমার ক্লান্তি দূরীভূত হয়ে যাবে। তাহলে আবার বলছি, যদি তোমাকে কেউ আক্রমণ করে তার জন্য উনি আত্মরক্ষার জন্য বের করেছেন কি অ্যানাইহিলের পিস্তল, যা মারার রক্ত হবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। গরম শীতে গরম, গরমে ঠান্ডা রাখার জন্য জিভের তলায় কি ইউজ করতে হবে? এয়ার কন্ডিশনিং পিল বা বড়ি। আর যদি কোনো পড়া মনে রাখতে হয় তাহলে রিমেমব্রেন, যে কোনো স্মৃতি। আর যদি ঘুমের চাহিদা মেটাতে হয় তাহলে কী হবে? সমনলিন। তোমরা এই শব্দগুলো মুখস্থ করতে হবে, শুনতে ভালো লাগলে তো হবে না, ট্যাবলেটগুলো মুখস্থ করতে হবে। আর অতি সস্তায় উজ্জ্বল আলো দেওয়ার জন্য আছে লুমিনি ম্যাক্স। লুমিনি ম্যাক্স মানে হচ্ছে খুব সস্তায় আলো দেবে তোমার কাছে। মাঝে মধ্যে আমরা দেখেছি লোডশেডিং হয়, তখন আলো আলো করে অস্থির হয়ে যায়। কারেন্টের বিল আছে, তার জন্য সস্তার চিন্তা ভাবনা বহুদিন চলছে, তার নাম হচ্ছে লুমিনিম্যাক্স। আর অচেনা ভাষায় ইংরেজি অনুবাদ করার জন্য লিঙ্গুয়াগ্রাম, এটা তো বেরিয়ে গেছে তোমাদের কাছে। তুমি যদি যে কোনো কনভার্ট করতে পারো, তোমার ইংলিশ হয়ে যাবে, ইংলিশটা বাংলা হয়ে যাবে। পাখিকে শিক্ষা দেবার জন্য অর্নিথম। আর কত বলবো, উনি বলছেন এত উনি বের করেছেন তোমাদের কাছে। মিরাকিউরল আবিষ্কার হয় আমার যৌবনে, যখন লেখকের যৌবন বয়স ছিল তখন মিরাকিউরল বেরিয়েছিলেন। এই ওষুধকে ঘিরে বেশ কিছু আশ্চর্য ঘটনা ঘটে, যার কোনো সম্পূর্ণ লিখিত বিবরণ নেই, কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ। উনি বলেছেন আমি বলবো, এবার শুরু করেছেন তোমাদের কাছে। কী নিয়ে? মিরাকিউরল নিয়ে। আগে বলি মিরাকিউরল জিনিসটা কী। মিরাকিউরল মানে সর্বরোগনাশক ওষুধ। তোমরা জানো আজকের পৃথিবীতে আমরা বেঁচে আছি, কিন্তু ক্যান্সার নামক যে রোগটা আছে, কাকে কখন কোন বয়সে ধরবে তার কোনো গ্যারেন্টি নেই। আমার অতি প্রিয়জনেরকে হারাতে হয়। এমন কোনো পাড়া নেই যে পাড়ায় ক্যান্সারে মৃত্যু হয়নি। আমার তো মনে হয় প্রতি পাড়ায় পাড়ায় ছড়িয়ে গেছে। এমন কোনো পাড়া নেই যে পাড়ায় ক্যান্সারে মৃত্যু হয়নি। 20 বছর, 22 বছর, 30 বছরের মধ্যে, 40 বছরের মধ্যে মানুষ মারা যাচ্ছে। বয়স তো মানে দূরের কথা, অল্প বয়সে মৃত্যু খুব দুঃখজনক, বেদনাদায়ক। অকালে প্রাণ চলে যাওয়া কতটা কষ্টের, যাদের গেছে তারা বোঝে কি কষ্ট। তো এই জন্য উনি সর্বরোগনাশক, যে রোগ আর কেউ সারাতে পারে না, সেই রোগ কিন্তু এটা কাজ দেবে। ওনার যৌবনে উনি আবিষ্কার করেছিলেন। এই ওষুধকে ঘিরে অনেক ঘটনা ঘটে যায়, যার কোনো সম্পূর্ণ লিখিত বিবরণ নেই, কারণ তখন ডায়েরি লিখতে শুরু করিনি। তো আমার স্ফটিক স্বচ্ছ স্মৃতির ওপর নির্ভর করে আজ সেই সব ঘটনা বিষয় লিখব। মনটা একটু স্ফটিক পাথরের মতো পরিষ্কার মনে পড়ছে কী কী ঘটনা ঘটেছে। তবে সেটা করার আগে একটু আমার বাবার কিছু কথা বলা দরকার আছে। বাবার কাছে লেখক খুব কৃতজ্ঞ ছিলেন। বাবার নাম ত্রিপুরেশ্বর শঙ্কর। বাবার নাম ত্রিপুরেশ্বর শঙ্কর। গিরিডির অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক তিনি, নামকরা চিকিৎসক। আয়ুর্বেদিক মতে চিকিৎসা করতেন বলে লোকে তাকে বলতো ধন্বন্তরী। ধন্বন্তরী নামটা তোমরা মঙ্গল কাব্যে পাবে। মনসা মঙ্গলে ধন্বন্তরী মা সব রোগী সারাতেন, এমনকি সাপে কাটা মানুষ। বাবার স্বভাবতই রোজগার
করেছিলেন অনেক, তবে যতটা করতে পারতেন ততটা নয়, অর্থাৎ ইচ্ছে করলে আরও করতে পারতেন, কিন্তু করেননি। কেন? কারণ পেশাদারি প্র্যাকটিস ছাড়াও উনি সারা জীবন বিনা পয়সায় বহু দরিদ্র রোগীর চিকিৎসা করেছেন। অর্থাৎ প্র্যাকটিসের ভিজিট নিতে হবে, ওটা ছাড়াও উনি অনেক গরিব মানুষের চিকিৎসা করতেন। প্রত্যেক মানুষকে গরিবদের জন্য একটু ভাবা উচিত, শুধু নিজের জন্য ভাবলে হবে না। আমরা কিন্তু ভাবি না, এটাই আমাদের সমাজের সবচেয়ে বিষয়। আর দুঃখজনক ঘটনা, গরিব মানুষের কথা দূরের কথা, ডাক্তার, মাস্টার, উকিল, প্রফেসর থেকে শুরু করে যখন দুর্নীতিগ্রস্ত হয়, ঘুষ নেয়, লজ্জা লাগে কোন সভ্য সমাজে মানুষ আমরা। তো ভালো মানুষও পৃথিবীতে আছে, আসলে ভালোদের ভাইরাল হয় না, প্রচার হয় না। তো পেশাদারি প্র্যাকটিস ছাড়া উনি সারা জীবন বহু রোগী চিকিৎসা করেছেন। আর ইচ্ছে করলে কিন্তু উনি, এত ডিমান্ড ছিল যে গরিবের চিকিৎসা নাও করতে পারতেন। উনি বলতেন, ক্ষমতা আছে বলেই যে অঢেল উপার্জন করতে হবে তার কোনো মানে নেই। আমার পাওয়ার আছে বলেই আমরা মাঝে মাঝে বলি যে একজন ডাক্তার বলো, মাস্টার বলো, প্রফেসর যাই বলুন কেন, প্রচুর রোগী দেখছেন, প্রচুর স্টুডেন্ট পড়াচ্ছেন, তোমরা হয়তো বলবে উনি ভালো ডাক্তার তাই হচ্ছে, উনি ভালো মাস্টারমশাই তাই হচ্ছে। তো পৃথিবীতে কি উনিই শুধু আছেন নাকি? তোমার এখানে নামিয়ে দিয়ে গেছেন একটি, তোমার এলাকাতে আর কোথাও নেই? আমরা ওনাকে সেই জায়গায় রেখেছি তাই, আর দ্বিতীয় খোঁজ করিনি। এটাই আমাদের ব্যর্থতা। তার উপরে কেউ, আমার উপরে কেউ হতে পারে না। এই আমিত্ব যা আছে, মিথ্যে কথা বলে আমরা ভুল করে তাকে ওই জায়গায় রাখি। আর থাকলেও আমাকে, আমার যতটা ক্ষমতা ততটা উচিত না, আরও তো মানুষকে খেতে হবে। সবার খাবারটাই আমিই খেয়ে ফেললাম, তাহলে বাকিরা কি না খেয়ে মরে যাবে? এটা প্রত্যেকের ভাবা উচিত। আমি ভালো ডাক্তার মানে সব রোগী আমি একাই দেখব, আমি ভালো মাস্টারমশাই বলে সবাইকে নিয়ে নেবো, না বলতে না, বলবো না, শিখতে হবে না বলতে যে আমার এই 20টি বেশি পড়াবো না, 20টি বেশি রোগী দেখবো না, তাহলে অনেক যত্ন নিয়ে ভালোবাসেন দেখা যাবে। কিন্তু দেখবে এই লোভী মানুষেরা না বলতে জানে না, না বলতে জানে না, 20টি জায়গায় 200 রোগী দেখে দেবো ওই 1 ঘন্টার মধ্যেই, রেডি করা আছে সমস্ত। কি বলবো, কিছু করার নেই, আমাদের সমাজে সব কিছু মেনে নিতে হয় আমাদের। তবে সবাই এরকম নয়। তাই বলে ক্ষমতা আছে বলেই যে অঢেল উপার্জন করতে হবে তার কোনো মানে নেই। সচ্ছল জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন ঠিকই, আমরা সবাই একটু ভালো থাকতে চাই, তার জন্য আমরা সবাই উপার্জন করতে চাই, আর তাতে মানসিক শান্তির পথটাও সহজ হয়। হ্যাঁ, যারা গরিব সত্যিকার তাই তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যাদের টাকা ব্ল্যাক মানি হচ্ছে, কেন করছে তারা? যেটাকে উদ্বৃত্ত হচ্ছে, যেটাকে আমি সারা জীবনও খরচা করতে পারবো না, অন্যের গ্রাসটা করছি আমি, এটা অন্যায়। যাদের সেই সংস্থা নেই, সুখে থাকা কাকে বলে তারা জানে না। সারা জীবন যারা দুবেলা দুমুঠো ভাতের জন্য মাথার ঘাম পায়ে ফেলে, বা যারা দৈব দুর্বিপাকে উপার্জনে অক্ষম, তাদের দুঃখ যদি কিছুটা লাঘব করতে পারিস, তার চেয়ে বড় সার্থকতা, তার চেয়ে বড় আনন্দ আর কিছুতে নেই। এই হচ্ছে আদর্শ বাবা, যে বাবা ছেলেকে এটাই শিখিয়ে গেছেন যে উপার্জন করতে পারলেই উপার্জন করবি এমনটা নয়। অনেক মানুষ আছে যার দৈব দুর্বিপাকে তারা উপার্জন করতে পারে না, প্রাকৃতিক দুর্যোগে কারো পৌষ মাস, কারো সর্বনাশ, তার খানাপিনা চলে বাড়ির মধ্যে, আর একটা মানুষের মাটির ঘর পড়ে যায়, বাইরে বেরোতে পারছে না, দিন আনি দিন খায়। আমরা ভেবেছি কখনো এদের কথা? ভাবিনি। বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল। আমি তখন গিরিডির স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে কলকাতায় যাই কলেজে পড়তে। উনি প্রথমে বিহারে গিরিডিতে পড়াশোনা করেছে মাধ্যমিক, তারপরে কলেজে পড়তে এসেছিলেন। তখন স্কুলে আইএ পড়ানো হতো 9, 10, 11, আর 12 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারটা পড়ানো কলেজে, উচ্চ মাধ্যমিক ছিল না। তা একদম আইএ পাস থেকে বিএ পাস হতো। তো উনি প্রথম গিরিডিতে ম্যাট্রিক পাস করেছেন, কলেজে পড়তে এসেছিলেন কোথায়? কলকাতায়। অনেক সময় এটা হতো।
কলেজেই পড়ানো হতো। আবার উচ্চ মাধ্যমিকটাও কলেজ, আমি উচ্চ মাধ্যমিক রামানন্দ কলেজে পড়েছি, তখন কলেজে উচ্চ মাধ্যমিক ছিল। তো যাই হোক, আমাদের মাধ্যমিক ছিল, উচ্চ মাধ্যমিকও ছিল, তবে তোমাদের ডবল নাম্বার ছিল। আমাদের উচ্চ 2 বছরই ছিল, কিন্তু আমরা কলেজে পড়েছি। তারপরে আবার গ্র্যাজুয়েশন 3 বছর, মাস্টার ডিগ্রি 2 বছর, বিএড 2 বছর। তো এগুলো হচ্ছে বিষয়। তো তখনকার দিনে ওই পড়াটা বলতে কি, উনি পড়েছেন কোথায় বলো তো? গিরিডিতে। তারপরে পড়তে যান কোথায়? কলকাতায়। আমি নিজেই বলছি, ছাত্র হিসেবে না আমি ছিলাম যাকে বলে ব্রিলিয়ান্ট। শুধু যে জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি তা নয়, আমি যে বরাবরই ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়নি এই জন্য বলছি না। এত কম বয়সে বিদ্যায় বুদ্ধিতে এতটা অগ্রসর হবার উদাহরণও বিরল। খুব কম বয়সে ডিগ্রি শেষ করে দিয়েছি। তখনকার দিনে নম্বর পাওয়াটা খুব কঠিন ছিল, এখনকার মতো সহজ নয়। ছিল বলেই তোমাদের একটা নাম্বার ছিল, যে নাম্বার তুললে তোমার পরের ক্লাসটা পড়তেই হবে না। এটাকে বলতো ডবল প্রমোশন। ডিরোজিও পেয়েছিলেন, অনেকে পেয়েছিলেন। পাওয়া খুব কঠিন। 80% পেরোলেই ডবল প্রমোশন। সবার নাম্বার থেমে যেত 60%। আর এখন তো 100% মার্কস পেয়ে দাম নেই, কিছু কোনো জ্ঞানই নেই দেয়। আগেকার দিনে পুরনো চাল ভাতে পারো, অভিজ্ঞ মানুষদের ব্যাপারটাই আলাদা, আমরা জানি। তো যাই হোক, এই জন্য আমরা দেখেছি যে শুধু জীবনে সেকেন্ড হইন তা নয়, এত কম বয়সে বিদ্যায় বুদ্ধিতে এতটা বেরিয়ে যাবো এটা কিন্তু ভাবতেই পারিনি। 12 বছর বয়সে ম্যাট্রিক পাস করি, ভাবতে পারো? এখনকার দিনে মাধ্যমিক পাস করতে হলে 14+8 না হলে অ্যাডমিট আসবে না। আমি কার কি বয়স বলছি না, যদি 14 বছর 8 মাস বয়স তোমার না থাকে, তাহলে তুমি পরীক্ষায় বসতে পারছো না, তোমার অ্যাডমিট কোনো মতেই আসবে না। তাই রেজিস্ট্রেশন চেকটা করে নেবে, তোমার বয়সটা মাধ্যমিকে 14 বছর 8 মাস, মানে 15 কাছাকাছি হতেই হবে। আর 19 সেকেন্ড দেখো কি বলছেন, 12 বছর বয়সে, আমরা 15 বছর বয়সে মাধ্যমিক পাস করছি প্রায়, আর উনি 12 বছরে মাধ্যমিক পাস করে গেছেন। তার কত ব্রিলিয়ান্ট, বুঝতে পারছো? 14ই আইএসসি, আর আইএসসি পাস করে 14 বছর বয়সে, আর 16 বছর বয়সে ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো অনার্স নিয়ে বিএসসি পাস, তারপরে সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি অনার্স নিয়ে পাস করেছেন। তাহলে এত কম বয়সে এই 12, 14, 16 বছরে, 16 বছরে আমরা উচ্চ মাধ্যমিক পাস করবো না, উনি 16 বছরে গ্র্যাজুয়েট কমপ্লিট করে দিচ্ছেন, বিএসসি পাস, ফিজিক্স কেমিস্ট্রি অনার্স। পরীক্ষায় পাঠ শেষ করে গিরিডিতে ফিরে এলে বাবা বললেন, আমি পড়াশোনা শেষ করে ফিরে এলাম আমার গিরিডি, দেশের বাড়ি। বাবা কি বলেন, ওরে এত কচি বয়সে তুই চাকরির কথা ভাবিস না রে, এত বাচ্চা তুই না হয়ে গেছিস, একদিন তো বিজ্ঞান নিয়ে পড়লি, এবারে কাজ কর না, বছর চারেক তুই অন্য বিষয় নিয়ে পড় না। ধর এই শিল্প, সাহিত্য, ইতিহাস, দর্শন, আর্টসের সাবজেক্টগুলো পড়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অনেক পড়লি, মাধ্যমিক পর তো যে কোনো স্ট্রিম ভাবতে হয়, এবার তুই আর্টসের বিষয় ভাব, এর মধ্যেও কিছু আছে, শিল্প, সাহিত্য, ইতিহাস, দর্শন, এইসব বিষয়ের কি অভাব আছে? আরে বই এখানে পাওয়া না গেলে কি বই চাই বল না, আমি কলকাতা থেকে তোকে আনিয়ে দেব। তারপরে একটু ভেবে বললেন, আর তুই যদি চাকরি বাকরি না করে যদি সারা জীবনটা বলিস রিসার্চ করে কাটিয়ে দিতে চাস, তাতেও আমার আপত্তি নেই। দেখো, রিসার্চ বা সায়েন্টিস্ট দুটো প্রকারে হয়। ব্যক্তিগত রিসার্চ করলে তুমি কিছু নাও পেতে পারো, সম্মান পেতে পারো, অর্থ থাকলে এটা সম্ভব। আমরা অনেক কিছু বে করি, সেটা রিসার্চ করি, কিন্তু কোনো পয়সা পাই না, হয়তো সম্মান দেয়, একটা প্ল্যাটফর্মে আছে, কিন্তু কেউ চায় যে আমি ডিগ্রি অর্জন করে চাকরি করবো না। বলতো তোর বাবার যা, আমরা চাকরি করতে, চাকরি জিনিসটা কী বলো তো, দুটো বিষয়। যারা চাকরি পায় না তারা ভাবে চাকরি পেলে জীবনটা একটা দারুণ জায়গা, হ্যাঁ এক অর্থে তাই, একটা গভর্নমেন্ট জব বিরাট ব্যাপার। কিন্তু যারা বড় কিছু হতে চায় তাদের চাকরি তারা পছন্দ করে না, কারণ চাকরি মানে তোমার সময়টা খেয়ে, চাকরগিরি, চাকর প্লাস ই প্রত্যয়। আমাকে চাকরি করছি মানে আমি বাধা ধরা 10টার থেকে
4টে পর্যন্ত টাইমটা বা 5টার টাইমটাকে আমি কিন্তু বিক্রি করে দিয়েছি। আমাকে বডি ফেলতেই হবে, কাজ করি বা না করি। তা এই টাইমটা আমি যদি কিছু করতে পারি সেটা করতে পারবো না। সেই অর্থে যারা খুব ব্রিলিয়ান্ট ছেলেমেয়ে তারা কিন্তু চাকরি করে না। অনেকেই আছেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় কারখানা তৈরি করেছিলেন, তবু চাকরি করেন, অনেকেই আছে। তা কাজে আমরা, উনি বলছেন তোর বাবার যা আছে তুই বসে খেয়ে শেষ করতে পারবি না, তুই সারা রিসার্চ করে কাটিয়ে দে। কিন্তু সবার কি এটা পছন্দ? সবার প্রথম পছন্দ কিন্তু চাকরি। তো উনি কি বললেন, বা আর শোন আর একটা কথা, যে তুই আমার একমাত্র সন্তান, আমি চলে গেলে যা সঞ্চয় করেছি তার একটা অংশ ব্যয় হবে লোকহিতকর কাজে, মানুষের মঙ্গলের জন্য। তুই এটা হাত দিবি না কিন্তু, আর বাকি যেটুকু থাকবে সব তুই পাবি। কাজেই আমি সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বললাম, না বাবা, তোমার কথা মতো আমি 4 বছর নানা বিষয় নিয়ে পড়াশোনা করবো ঠিকই, কিন্তু তুমি ওই যে বললে না যে তোমার পয়সায় বসে বসে খাবো, না, ওটা হবে না। কারণ আমাকে নিজেকে রোজগারের পথ দেখতেই হবে। তুমি এটার ব্যাপারে একদম মাথা গলাবে না, কারণ নিজের পায়ে দাঁড়াতে না পারলে আমি শান্তি পাবো না বাবা। প্রত্যেক মানুষ চাই নিজের পায়ে দাঁড়াতে, এটা উচিত। খুব ব্রিলিয়ান্ট কথাবার্তা এটা। ইচ্ছে থাকলেই চাকরির পরেও অনেক কিছু করা যায়। আমরা আসলে অজুহাত দিই, এই অজুহাতের জন্যই আমরা কিন্তু পিছিয়ে পড়ি। অনেক কিছু করতে পারি, অনেক প্রতিবন্ধকতা আসবে। বাবা বললেন, বেশ ভালো কথা, তুই রোজগার যেভাবেই করিস না কেন, একটা কথা মনে রাখবি কিন্তু, যারা দরিদ্র, যারা নিরক্ষর, যারা মাথা উঁচু করে চলতে পারে না, তাদের কথা যেন বলিস না। বাবার এই কথাটা সকালবেলায় পড়ে ভীষণ আমাকে অনুপ্রাণিত করলো। আর সত্যিকারে আসলে যারা মানুষের সেবা করে কি আনন্দ আছে, যারা করে না বুঝবে না। মানুষের কাজে একটা সুযোগ ঈশ্বর কাকে দেয়। 20 বছর বয়সে কলকাতায় স্কটিশ চার্চ কলেজে আমি পদার্থবিজ্ঞানের অধ্যাপকের কাজে যোগ দিই। 30 বছর বয়সে আমি স্কটিশ চার্চ কলেজে ফিজিক্সের প্রফেসর হয়ে যাই। যাদের পড়াতাম বেশ কয়েকজন হয়তো আমারই বয়সী, কারণ জানো ওখানে পড়াশুনো করতে অনেকটা সময় পেরিয়ে যায়। গ্র্যাজুয়েশনের পর পড়তে হয় এমএসসি, পোস্ট ডক্টরেট, এগুলো অনেকটা বয়স বাড়ে। সবাই তার কম বয়সে পাশ করে না, তো অনেকেই তার নিজের পরিবয়সী, একই বয়স। এমনকি 2-1জন আছে যারা আমার চেয়ে বয়সে বড়, ঠিক আছে, অর্থাৎ প্রফেসর বয়স কম, ছাত্রের বয়স বেশি। কিন্তু সেজন্য আমাকে কোনোদিন ছাত্রদের টিটকেরি ভোগ করতে হয়নি। জীবনে কখনো ছাত্ররা টিটকেরি করেনি। টিচারদের ব্যক্তিত্ব থাকলে কখনো টিটকেরি করে না, হতেই পারে না। আমি নিজেও কলেজে পড়তে পড়তে কলেজ স্টুডেন্টে পড়েছি, অনার্সে পড়তাম, পাশে পড়াতাম। কোনোদিন আমার বন্ধু বান্ধবীরা যে আমার বয়সী, তারা কখনো টিটকেরি করেনি। আমাকে ক্লাসের টপার বলতে এবং তারা আমাকে সম্মানও দিত। যাই হোক, সেটা একটা বড় বিষয়। সেজন্য আমি মনে করি যে বয়স কোনো ফ্যাক্টর নয়। খুব বয়স বেশি হলেই তো আমরা মানতে পারি, মানাটার ব্যক্তিত্বের ব্যাপার আছে, বয়সের ব্যাপার নয়। গ্রীষ্ম এবং পুজোর ছুটিতে আমি আসতাম। চাকরি নেবার ঠিক 2.5 বছর পরে একদিন গ্রীষ্মের ছুটিতে বাড়ি এলে চাকরের হাতে মাল তুলে দিয়ে বাবার ঘরে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখে মুহূর্তের জন্য না আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল। ছুটিতে এসে দেখলাম বাবা তার কাজের টেবিলের পাশে মেঝে চিত হয়ে পড়ে আছেন। এত বড় ডাক্তার, তার অবস্থা কি? আমি এক লাফে এগিয়ে ঝুঁকে পড়ে বাবার নাড়ি টিপে বুঝলাম তিনি সংজ্ঞা মানে জ্ঞান হারিয়ে ফেলেছেন, তার বেশি কিছু নয়। তাই আমি তৎক্ষণাৎ চাকর ডক্টর সর্বাধিকারী চাকরকে আমাদের পাশের ডাক্তার ডক্টর সর্বাধিকারী ডাকার জন্য পাঠিয়ে দিলাম। ডাক্তার আসার আগে অবশ্য বাবার জ্ঞান ফিরে এসেছিল। আমি বাবাকে ধরে নিয়ে তক্ত বসে শুইয়ে দিলাম। অদ্ভুত লাগছিল, কারণ বাবাকে এর আগে কোনোদিন আমি অসুস্থ দেখিনি, এই প্রথম দেখলাম বাবা অসুস্থ। বাবা আমার দিকে চেয়ে ম্লান হয়ে একটা হালকা হাসি এসে বললেন,
এই প্রথম না রে তিলু, তুই হয়তো দেখছিস এর আগেও দুবার হয়েছিল একই জিনিস, হয়তো তোকে বলিনি আমি। এটা কেন হয় বাবা? অকস্মাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি। এর কোনো চিকিৎসা নেই। এই রোগী দেখবি আমি একদিন ফস করে মরে গেছি। পরে জেনেছিলাম বাবার এই রোগটাকে বলে হার্ট ব্লক। হার্ট ব্লকে যাতে মানুষ না মরে তার ব্যবস্থা আজকাল হয়েছে। কেউ কেউ পেসমেকার বলে, ব্যাটারি চালিত এটি চতুষ্কোণ যন্ত্র রোগীর বুকে অস্ত্রোপচার করে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। হার্টের স্পন্দন যাতে স্বাভাবিক চলতে থাকে, এই কাজটা সেই যন্ত্রই করতে থাকে। কিন্তু আমরা জানি অনেক গরিব মানুষ কিন্তু এই পেসমেকার যন্ত্র লাগাতে পারে না, অনেক খরচ, সবার পক্ষে সম্ভব নয়। 1.5 বছর পরে আমি পুজোর ছুটিতে বাড়ি আসার 3 দিন পরে হার্ট ব্লকেই 50 বছর বয়সে বাবা মারা যান। এত জ্ঞানবান হওয়া সত্ত্বেও মাত্র 50 বছর বয়সে মৃত্যু হয়। আমি যেদিন এলাম সেদিন রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বলেছিলেন। রাত্রে খাবার পরে দুজনে একসঙ্গে বৈঠকখানে বসে আছি, এমন সময় বাবা বললেন, টিকরি বাবার নাম শুনেছিস? যিনি উশ্রীর ওই পাড়ে গ্রামে একটা গাছের তলায় বসে ধ্যান করেন। হ্যাঁ, বেশ নামডাক এই অঞ্চলে, বহু লোক দর্শনের জন্য যায়। সে টিকরি বাবাকে তার কয়েকজন শিষ্য গত পরশু জানিস আমার কাছে না ধরে এনেছিল। টিকরি বাবা কত লোকের রোগসারি দেয়, সে টিকরি বাবাই আমার কাছে এসেছিল জানিস। যা বুঝে গেল টিকরি বাবা শ্বাসকষ্টে ভুগছেন, আর তার জন্য আমি যদি ওষুধ দিতে পারি তাহলে বাবা খুব নাকি তুষ্ট খুশি হবেন। আমি শিষ্যদের ওষুধ বাতলে দিচ্ছি, এমন সময় হঠাৎ বাংলা হিন্দি মিশিয়ে বাবা বলছেন, তুই আমারে চিকিৎসা করছিস, লেকিন তোর পীড়ার কি হবে? তুই আমাকে চিকিৎসা কর, তোর চিকিৎসা কে করবে? বাবা কি করে টের পেলেন জানি না। যাই হোক, আমি বাবাকে বুঝিয়ে বললাম যে আমার পীড়ার তো কোনো চিকিৎসা হয় না, জরুর হতা, মানে অবশ্যই হবে। হাপের মধ্যে চেঁচিয়ে বলেন বাবাজি, আরে সোনেপতির নাম শুনেছিস? আমি বুঝলাম বাবা যেটা বলছেন সেটা স্বর্ণপর্ণী, স্বর্ণপর্ণীর কথা বলছেন বাবা। তবে ওটা গাছ নয়, গাছড়া, ছোট একদম গাছড়া, গুল্ম। চরক সংহিতায় নামটা পেয়েছি, কিন্তু আধুনিক যুগে এই গাছড়া হদিশ কেউ পায়নি। সে কথা বাবাজিকে বলতে তিনি বলেন, আমি জানি সে গাছ কোথায় আছে। যুবা বয়সে আমি যখন কাশিতে থাকতাম তখন আমার একটা কঠিন পাণ্ডুর রোগ হয়েছিল। পাণ্ডুর রোগ মানে হচ্ছে পাতলা দাস্ত, মানে এমন একটা ডায়রিয়া যেটা মৃত্যু অনিবার্য, কোনো ট্রিটমেন্ট নেই, মারা যাবে। আমার গুরুর কাছে শনিপত্তির পাতা ছিল, দুটো শুকনো পাতা গুঁড়িয়ে দুধের সঙ্গে মিশিয়ে আমাকে খাইয়ে দেন। রাত সনে কা পহলে গটগট পি লিয়া আর সুরগ রোগ গায়ব। তারপর দিন হাঁটতে হাঁটতে চলে গেলাম, শুধু একটু ডাস্ট খেয়েছি। যদি এই গাছ পেতে চাস তাহলে চলে যা কসৌলি, সেখান থেকে 3 কোষ উত্তরে আছে একটা চামুন্ডার মন্দিরের ভগ্নাবশেষ। আর চামুন্ডার মন্দির আছে, সেই মন্দিরের পিছনে আছে জঙ্গল, আর সেই জঙ্গলে আছে এক ঝর্ণা, আছে ঝর্ণার পাশে গজায় সোনেপত্তির গাছ। তোর পীড়ায় ওই এক দাওয়াই কাজ দেবে, আর কোনো দাওয়াই কাজ দেবে না। এটা টিকরি বাবা আমাদের লেখকের বাবাকে বলেছিলেন। মৃত্যুর আগে তার বাবা এটা শুনিয়ে গেছিলেন। কিন্তু কি হবে এখন শুনে বলো? শুনে হবে কি? উনি তো বাবাকে বাঁচাতে পারলেন না। এককালে কত জায়গা না গেছি গাছ গাছাড়া অনুসন্ধানে, কিন্তু নাও ইটস টু লেট।
অনেক দেরি হয়ে গেছে। আমি টিকনি বাবার এই আশ্চর্য কাহিনী শুনেই মন স্থির করে ফেললাম। বললাম, তুমি যাবে না বলে কি আমিও যেতে পারি না? আমি কালই কৌশলীর উদ্দেশ্যে রওনা দেব। কি বলা যায়, বাবাজির কথা সত্যিও তো হতে পারে। আর তুমি যখন বলছো চরক সংহিতায় ও স্বর্ণপূর্ণে উল্লেখ আছে, আমি ওটা আনবো এবং তোমাকে খাইয়ে তোমাকে বাঁচাবো। বাবা একটা শুকনো হাসি হেসে মাথা নেড়ে বললেন, ডাকলাম তিলু লেখকের, তাই বলছেন, না রে তিলু, এখন যাস না। কালকা থেকে যেতে হয় কৌশলী, সে কি কম দূর? যেতে আসতে 5-7 দিন তো লাগবেই। ফিরে এসে হয়তো দেখবি আর তোর বাবা নেই। তাই বলছি যাস না, আমার সময় ঘনিয়ে এসেছে। 2 দিন পরেই সত্যি সে হার্ট ব্লকেই বাবার মৃত্যু প্রমাণ করে দিল যে তার আশঙ্কা অমূলক ছিল না। নিজের মৃত্যুটা নিজেই বুঝতে পেরেছিলেন। বাবার অসুখে প্রয়োগ না করতে পারলেও আমি স্থির করে ফেলেছিলাম স্বর্ণপর্ণীর খোঁজে আমাকে কৌশলী যেতেই হবে। বাবার শ্রাদ্ধের পরে আমার কলেজ খুলতে আর 2-1 সপ্তাহ বাকিও ছিল। আমি আর সময় নষ্ট না করে কৌশলীর উদ্দেশ্যে রওনা হলাম। কালকা থেকে 46 কিমি দূরে, প্রায় 6500 ফুট উঁচুতে ছোট্ট শহর কৌশলী। কালকা থেকে ট্যাক্সি করে যেতে হয়। শুনেছি ওটা খুব স্বাস্থ্যকর জায়গা। 2.5 দিন লাগলো গিরিডি থেকে কালকা যেতে। বাবার অকাল মৃত্যুতে এমনিতেই আমার মনটা খুব ভারী হয়েছিল। পাহাড়ের গায়ে নিরিবিলি সুদৃশ্য শহরটাই পৌঁছে খানিকটা হালকা বোধ করলাম। একটা সস্তা হোটেলে উঠে আর সময় নষ্ট না করে সোজা ম্যানেজার নন্দকিশোর রাওয়ালকে জিজ্ঞেস করলাম চামুণ্ডার মন্দিরের কথা এরা জানেন কিনা। জানি বই কি, বললেন এক ভদ্রলোক। তবে সেখানে যেতে হলে ঘোড়ায় চড়ে যেতে হবে, কারণ ঘোড়ায় চলার পথের ধারে মন্দিরটা, কোনোভাবেই পায়ে হেঁটে যাওয়া যাবে না, এতই দুর্গম। আমি জিজ্ঞেস করলাম মন্দিরের পিছনে কোনো জঙ্গল আছে কিনা। হ্যাঁ আছে, বলেন ভদ্রলোক, বেশ গভীর জঙ্গল আছে। তবে ঘোড়াই ব্যবস্থা নন্দকিশোরই করে দিলেন, যিনি হোটেলের মালিক। এই প্রথম আমি ঘোড়াই চড়ার অভিজ্ঞতা। তো দেখলাম আমার কোনো অসুবিধা হচ্ছে না, বেশ মজাই লাগছে ঘোড়ায় চড়ে। আমার সঙ্গে ঘোড়ার মালিক আছে, ঘোড়ার মালিক যে ছোটলাল, সেও চলছিল আরেকটা ঘোড়ায়, 2টো ঘোড়ায়, আমার বডিগার্ড বলতে পারো। গন্তব্যস্থলে পৌঁছতে আমি তাকে বললাম, তোমাকে হয়তো ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে, আমার এই জঙ্গলটা একটু কাজ আছে। একলা মত যাই বাবুজি, বলল ছোটলাল। আপনি একা যাবেন কি এখানে? শের উড়বে হারবে জঙ্গল মে, বাঘ আছে জঙ্গলে, একাও যাই নাকি? তাহলে তুমি কি আমার সঙ্গে আসতে চাও? হ্যাঁ বাবুজি, আমি যেতে। তো ঘোড়া দুটোকে গাছের মধ্যে বেঁধে আমরা দুজনে ভেতরে ঢুকে পড়লাম। আমি কি খুঁজছি জিজ্ঞেস করাতে আমি সোনেপতি নামটা ওকে বললাম। ছোটলাল বলল, আরে ও নাম তো সে কসমিন কালে শোনেনি। মিনিট 15 যেতে না যেতেই দেখলাম একটা কুলকুল কুলকুল শব্দ অনুসরণ করে পা চলেই দেখলাম 3 মিনিটের মধ্যেই একটা ঝর্ণা। সব মিলে যাচ্ছে। চারিদিক ঘন পাতাওয়ালা গাছের ছায়া, অন্ধকার। কেবল একটা জায়গায় পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো মাটিতে এসে পড়েছে থিয়েটারের স্পটলাইটের মতো। আর সে স্পটলাইটের মধ্যে ঝলমল করছে 1 কোমর উঁচু হলদে পাতায় ভরা একটা গাছড়া। এটা যে স্বর্ণপর্ণী, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমার মনটা খুব নেচে উঠল। এই অল্প সময়ে আমার অভিযান সফল হবে আমি তো এটা ভাবতেই পারিনি। কিন্তু এখানে দেখছি বেশ কয়েকটি মাত্র গাছ, খুঁজলে হয়তো আরও কয়েকটা বেরোবে। প্রায় 15 মিনিট ধরে খোঁজো আর কোনো স্বর্ণপর্ণীর সন্ধান না পেয়ে আমরা ঝর্ণার ধারে ফিরে এলাম। গাছ পেলে কি করব সেটা আগে থেকে স্থির করে রেখেছিলাম। সঙ্গে চটের থলিতে কসৌলির বাজার থেকে কিনে আনা কোদাল ছিল, সেটা থলি থেকে বের করে কাজে লেগে গেলাম। উদ্দেশ্য কাঁচড়াটাকে তুলে তাকে গিরিডিতে নিয়ে যাওয়া, প্রোডাকশন করা।
আমাকে কোদাল চালাতে দেখে ছোটলাল বলে, আরে রাম রাম রাম, আমি থাকতে আপনি বলে আমার হাত থেকে কোদালটা ছিনিয়ে নিয়ে 5 মিনিটের মধ্যে শেকড় শুদ্ধ গাছটাকে তুলেই নিল। বুঝতে পারছি আমার অভ্যেস নেই কোদাল চালানো। 3 দিন পরে গিরিডিতে ফিরে এসে প্রথমেই আমার মালি হরিকিশনকে ডেকে বললাম, সে এলে পর তার সামনে গাছটা তুলে বললাম, এই জিনিস কখনো দেখেছিস? কভি নেহি, ভ্রুকুটি করে মাথা নেড়ে বলল আমার মালি হরিকিশন। আমি বললাম, তুমি এক্ষুনি এটাকে বাগানে একপাশে পুঁতে ফেলো এবং এর পরিচর্যা শুরু করে দাও। হরিকিশন স্বর্ণপূর্ণা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরে জিজ্ঞেস করলো, এর থেকে দাওয়াই হয় কিনা, মানে উপকার হয় কিনা? আমি বললাম, বড়িয়া দাওয়াই, বিরাট দাওয়াই, তুমি লাগা, পরে বলবো। তব তো 1 से नहीं होगा বাবুজি। তাহলে একটা লাগাতে হবে না যদি? আর এর থেকে আরও গাছ জন্মায়, আর এর জন্যই তো সেই ব্যবস্থা করতে হবে। মালি বলল, এ গাছের ডালের এটি বিশেষ অংশ, সেটাকে ভেঙে টুকরোটা মাটিতে পুঁতে তাকে তোয়াজ করলে তাতে নিশ্চয়ই আরেকটা গাছ জন্মাবে। যদি আমরা তোয়াজ করি, তার ডাল কেটে কেটে গাছ হবে। তুমি তাই করো, আমি বললাম। ওষুধ যখন এনেছি তখন তার দৌড়টা একবার যাচাই আমাকে করে নেওয়া দরকার আছে। টিকরি বাবার গাছের সন্ধানে যখন ভুল ছিল না, তখন অনুমান করা যেতেই পারে যে পাণ্ডুরোগ সারার ঘটনাটা নিশ্চয়ই সত্যি। যাবার আগে শুনেছিলাম যে আজন্ম গিরিডিবাসী উকিল জয়গোপাল মিত্র গুরুতরভাবে অসুস্থ। উনি বাবার পেশেন্ট ছিলেন। ওনার স্ত্রীকে আমি বলি মাসিমা। জয়গোপাল মিত্র বিখ্যাত উকিল, গিরিডির বাবার পেশেন্ট, ওনার স্ত্রীকে বলতে মাসিমা। ফোন করে জানলাম মিত্রমশের উদরী হয়েছে, এই রোগটি হয়েছে, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাসাইটিস। আমি চোখে অন্ধকার, এবং সে বলল, আমি চোখে অন্ধকার দেখছি রে তিলু। বললেন জয়ন্তী মাসিমা। ডাক্তাররা সবাই জবাব দিয়ে গেছে, মানে আমি আর বাঁচব না, মৃত্যুর দরজায় চলে এসেছি। আমি স্বর্ণপর্ণীর কথা বলতে উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এত ওষুধ পড়লো, আরেকটা পড়লে ক্ষতি কী? যখন না বলেছে বুঝলাম তিনি একটু আশ্বস্ত হয়েছেন, তা নয়, খুব বিশ্বাসও করেনি। অনেক গেলাম ওদের স্বর্ণপর্ণ। তাও সেদিন সন্ধেবেলা গেলাম মিত্রমশের বাড়িতে, সঙ্গে কাগজের মোড়কের গুঁড়ো করে 2টো স্বর্ণপর্ণীর পাতা 8 কাপ দুধের সঙ্গে খাইয়ে দিয়ে বললাম, মাসিমা আমি কাল সকাল এসে খোঁজ নেব, কেমন? উৎকণ্ঠায় রাত্রিতে আমার ঘুম হলো না। সকালে বৈঠকখানে বসে আছি, চাকর দুঃখী চা এনে সামনের টেবিলে রেখেছে। এমন সময় টেলিফোনটা বেজে উঠল, এবং আমি এক লাফে উঠে ফোনটা তুলে যেই বলছি হ্যালো, সঙ্গে সঙ্গে একটা ফোনে আওয়াজ, তিলু তিলু, চিৎকারে তো কানটা আমার ইঞ্চিখানেক বোধহয় ফেটেই যেত। ভাগ্যিস আমি ফোনটা সরিয়ে নিয়ে গেছি, এমন চিৎকার তিলু তিলু করেছে। তিলু তিলু বাবা, তিলু এসে দেখো, এসে দেখো, জমের দরজা থেকে তোমার মেসো ঘুরে এসছেন, অর্থাৎ বেঁচে গেছেন, রোগটা সেরে গেছে। এই আনন্দ এরকমই হয়, উচ্ছ্বাস ঠিক থাকে না কখনো। তাড়াহুড়ো করে কিছু করব না, আমি এটাই ঠিক করেছিলাম। কিন্তু মিত্রমশের আরোগ্যের পরে যে আমার ওষুধের খবর গিরিডির চারদিকে ছড়িয়ে পড়বে, এটা আমি আন্দাজ করতে পারিনি। ফলে চাই বা না চাই আমাকে কিছু দুরারোগ্য ব্যারামের রোগের চিকিৎসা করতে হয়েছিল। বলা বাহুল্য, সব ক্ষেত্রেই আমার ওষুধ কাজ করেছিল। কি আশ্চর্য, এ ওষুধ কি করে পেলাম সে প্রশ্ন অবশ্য আমাকে বহুবার শুনতে হয়েছে। উত্তরে প্রতিবারই আমি একটি মিথ্যা আশ্রয় নিয়েছি, বাবা মারা যাবার আগে এ ওষুধ আমাকে দিয়ে যান। কোথায় পা, কি নাম তা কিন্তু আমি জানি না, এটাই বলে স্টপ করেছি। ইতিমধ্যে আমার মালির অধ্যাবসায়ের ফলে আমার বাগানের দক্ষিণ দিকের দেওয়ালে সামান্য মাটিতে 11টা স্বর্ণপর্ণী শোভা পাচ্ছে। প্রত্যেকটিতেই প্রতি বছর নতুন করে
পাতা গজাবে, তাই সাপ্লাইয়ের অভাব হবে বলে আমার আর মনে হয় না। 11 কাঠা গাছ লাগিয়ে দিয়েছেন। এমন যদি ধারণা দিয়ে থাকি যে আমি এখন কলকাতায় কলেজে অধ্যাপনা ছেড়ে পুরোপুরিভাবে ডাক্তারিতে লেগে গেছি, তাহলে সেটা শুধরানো দরকার। নেশা লেগে যাচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে এক একবার যে আমি প্রফেসর ছেড়ে দিই, ঠিক না। অধ্যাপনা কিন্তু পুরো দস্তুর চলেছে, এটা আমার এক্সট্রা টাইম। আমরা কেউ চাই না আমার চাকরি বন্ধ করে অন্য কাজ করতে। আমি করছি, চাকরি করি, সমস্ত কিছু করছি। আমরা চাকরি করি, বিজনেস যা কিছু করতে চাই আমি সব দিক সামলাচ্ছি, কিন্তু আমি যেখানে চাকরি করি সেখানে এতটুকু ত্রুটি নেই। তারাও কিন্তু পুরো মাত্রাই আমি দিয়ে থাকি। অধ্যাপনা পুরো মাত্রাই চলেছে। কলকাতায় এখন কেউ স্বর্ণপণির কথা জানে না, কারণ আমি কাউকে কিছু বলিনি, বললে আটকানো যাবে না। তবে হঠাৎ যদি চেনাশোনার মধ্যে শুনি কেউ কঠিন ব্যারামে মরণাপন্ন, তাহলে যাতে তাকে দিতে পারি সেজন্য আমার সঙ্গে গোটা 12 পাতা রেখে দিয়েছি, শুধু তাদের বাঁচানোর জন্য। একটা ব্যাপারে আমার একটু খুঁতখুঁতিমি বরাবরই ছিল। শুকনো পাতা গুঁড়িয়ে দুধে মিশিয়ে খাওয়ানোর এই প্রাচীন পন্থাটা আমার ভালো লাগছিল না। তাই কি করলাম, আমি বড়ি তৈরি করলাম, যাকে তোমরা ট্যাবলেট বলো। আমি ঠিক করলাম স্বর্ণপণি বড়ি তৈরি হবে। 1 মাসের মধ্যেই আমার পরিকল্পনা বাস্তবে রূপায়িত হলো। আমার 25 বছরের জন্মদিনের গ্রীষ্মের ছুটিতে বাড়িতে বসে কলের হাতল ঘোরাচ্ছি, আর কলের মুখ দিয়ে নল দিয়ে বড়ির পর বড়ি টুপ 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 করে বাটিতে পড়ছে। এমন সময় বিদ্যুৎ ঝলকের মতো এই ওষুধ একটা নাম আমার মাথায় এসে গেল। তখনই হঠাৎ করে নাম দিলাম মিরাকিউরাল, মিরাকল কিওর ফর অল কমপ্লেন্টস, অর্থাৎ সমস্ত রোগের দাওয়াই। তাই এর বাংলা নাম সর্বরোগনাশক বড়ি। এমন সময় একটা ঘটনা ঘটল, যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তো কী মোড় ঘুরিয়ে দিল সেটা আজকে আর বলবো না, বলবো পরদিন। তোমরা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই আবার বলছি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর বেল আইকন ক্লিক করতে একদম ভুলে যাবে না, যাতে এই এপিসোডগুলো পরপর তোমাদের কাছে পৌঁছে যায়। স্বর্ণপণির প্রথম অধ্যায়টুকু তোমাদের কাছে হলো। আর এই যে বললাম যে এমন সময় ঘটলো যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল, এই লাইনটা দাগ দিয়ে রাখো। এইখান থেকেই শুরু করবো তোমাদের দ্বিতীয় এপিসোড বা দ্বিতীয় কাহিনী। কারণ এতটা তোমাদের অনেক সময় সাপেক্ষ, ধৈর্যর ব্যাপার আছে, ভালো লাগার ব্যাপার আছে, সবটাই সম্ভব নয়। তাই আজকে এই রাখলাম এই পর্যন্ত। তাই সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যখনই তোমাদের বিরক্তি লাগবে কানে হেডফোন দিয়ে গল্পটা শুনবে, তাতেই দেখবে তোমাদের কিন্তু মন ভালো লাগছে। যারা স্টুডেন্ট আছো ক্লাস 9 নবম শ্রেণী, তারা তো বটেই, এমনকি যারা গল্প শুনতে ভালোবাসো তাদের ক্ষেত্রে এটা ভালো লাগবে। বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো।